আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মূলত ব্রিক ম্যাশনারি বা ইটের গাঁথুনি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, বিভিন্ন পর্বের শিক্ষার্থীরা। আমরা এখানে দেখতে পাচ্ছি ইটের গাঁথুনিতে তো অবশ্যই আমরা প্রথম শ্রেণীর ইট ব্যবহার করব, তাই না? ইটের গাঁথুনিতে অবশ্যই প্রথম শ্রেণীর ইট ব্যবহার করব। আর তোমরা জানো যে ইটের গাঁথুনি করার কতক্ষণ আগে পানিতে ভিজিয়ে রাখতে হয়? 12 থেকে 24 ঘন্টা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাঁথুনির আগে, ইটের গাঁথুনির আগে এখানে পানি দেওয়া হচ্ছে এভাবে। মূলত সবচেয়ে ভালো উপায় কোনটা হয় বলো তো তোমরা? কিভাবে মানে এই পানিতে ভিজালে সবচেয়ে ভালো হয়? পুকুরে চুবিয়ে রাখলে অনেকাংশ ভালো হয়। পুকুর বা চৌবাচ্চা সবচেয়ে এটা ভালো হয়। তো এটার আসলে কার্যকারিতাটা কি, কি কারণে মানে এটা করা হয়, একটু কেউ ভালোভাবে বলতে পারবা? স্যার, ইটের মধ্যে যখন মশলা দেওয়া হয় তখন তাদের পানি শোষণ পরিমাণ মানে মর্টারের যে পানিটা আছে সেটা যাতে এই ইট শোষণ না করে, এজন্যে। যদি শোষণ করে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মর্টারটা দুর্বল হবে, আর শক্তি কমবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে। তো এজন্যই মূলত আর কি ইটের গাঁথুনির আগে ইটগুলোকে ভিজিয়ে রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ভিজিয়ে রাখা হয়েছে। তো এখানে দেখবেন আপনারা ইটের গাঁথুনির জন্য যে মর্টারটা বা মশলাটা তৈরি করা হয়েছে। ওয়ালগুলো 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি গাঁথুনি। 5 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে যে মর্টারটা করা হয় তার রেশিওটাকে বলতে পারবো 1:4। যদি 10 ইঞ্চি হতো 1:6। আচ্ছা, তারপরে আর মনে করো এখানে আমরা দেখতে পাচ্ছি ওইদিকে আর কি গাঁথুনি করা হচ্ছে, ওইদিকে দেখো। তো গাঁথুনি করার ক্ষেত্রে সবসময় বাইরের সাইড লেভেল ধরে আর কি করা হয়, বা বাইরের সাইডটা ফ্লাশ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন পরবর্তীতে প্লাস্টার করা হয়, প্লাস্টার করার ক্ষেত্রে বাইরের সাইডে বা বহি প্রান্তে তুলনামূলক মর্টারটা কিন্তু কম লাগে প্লাস্টারের। আমরা কি জানি যে বাইরের সাইডের ক্ষেত্রে প্লাস্টারের মশলা কতটুকু? 12 মিলি। এবং ভিতরের সাইডে, যেহেতু আমরা বাইরের সাইডটা যখন আমরা সমতল ধরে করতেছি, ভিতরের সাইড একটু এবড়ো থেবড়ো হয়। আমরা প্রচলিত ইটের ক্ষেত্রে জানি ইট যেহেতু পুড়িয়ে বানানো হয়, আগুনে পুড়িয়ে বানানো হয়, সেক্ষেত্রে একটু সাইজ এরিয়া থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই তখন দেখা যাচ্ছে যে ভিতরের সাইডটাতে একটু বেশি মশলা যায়, ওই জন্যে 18-19 মিলির মতো আর কি যায়। এবং 8 সিসি সারফেসের গায়ে 6 মিলি আর কি প্লাস্টার করা হয়। আর তুমি একটু এটা দেখাতে পারো যে এখানে 8 সিসি সারফেসের গায়ে প্লাস্টারের আগে এটা কি করা হয়েছে বলো তো? চিপিং করা হয়েছে, চিপিং হ্যামার দিয়ে চিপিং করা হয়েছে। এটার কারণটা কি? যাতে মশলাটা ভালোভাবে বন্ডিংটা আর কি তার সাথে হয়, এই আর কি। আর আমরা এই যে এখানে গাঁথুনি দেখতে পাচ্ছি, এটা কি বন্ড তোমরা যদি বলতে পারো? বন্ড বলতে হচ্ছে ইটের একটার সাথে আরেকটা বসিয়ে যেই বন্ধনটা তৈরি করে, এটাই আর কি বন্ড। মানে এটা আসলে কেতাবি আর কি সংজ্ঞা। তো আমরা এখানে এখন বন্ডটা দেখতেই পাচ্ছি। তো এটা কি বন্ড? মানে সবগুলোই দৈর্ঘ্য বরাবর আর কি বসানো। তো 5 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে তো অবশ্যই সবগুলো স্ট্রেচারই হবে, এই আর কি। আর হেডার যখন 10 ইঞ্চি হবে সেই ক্ষেত্রে হেডার সাইডটা তখন 10 ইঞ্চি বৃত্তাকার, যখন আমরা বিশেষ করে কোনটা সোকওয়েল যখন করি, এই আর কি একটা আছে। তো এখানে বিভিন্ন আর কি ক্লোজার ইউজ করা হচ্ছে। তো ক্লোজার কয়টা? ক্লোজারের নাম বলো দেখি। কিং ক্লোজার, কুইন ক্লোজার। আচ্ছা, কিং ক্লোজার, কুইন ক্লোজার। যখন মানে কিং ক্লোজারটা কখন হবে একটু যদি তুমি? কিং ক্লোজার হবে যখন আমরা 10 ইঞ্চি গাঁথুনি করব। খাড়া জোড়া পরিহারের ক্ষেত্রে আমরা এই কুইন ক্লোজারটা ব্যবহার করব। আচ্ছা, আর আমরা লম্বালম্বি এটা হচ্ছে কুইন ক্লোজার। আর আমরা 5 ইঞ্চি গাঁথুনিতে খাড়া জোড়া পরিহারের ক্ষেত্রে এই মাঝখান থেকে কিং ক্লোজার। 5 ইঞ্চি গাঁথুনির ক্ষেত্রে আমরা কিং ক্লোজার এবং 10 ইঞ্চি গাঁথুনির কুইন ক্লোজার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর আমরা ইংলিশ বন্ড, ফ্লেমিশ বন্ড পড়েছি। ইংলিশ বন্ড কোনটা? একই কোর্সে শুধুমাত্র হেডার এবং আরেক কোর্সে স্ট্রেচার, দুই পৃথক কোর্সে হেডার এবং স্ট্রেচার যখন থাকে সেটা হচ্ছে ইংলিশ বন্ড। এবং যখন
অল্টারনেটিভ একই কোর্সে অল্টারনেটিভ ভাবে হেডার এবং স্ট্রেচার বসানো হয় তখন কি ফ্লেমিশ বন্ড। আচ্ছা আমরা এখানে ইংলিশ বন্ডটা দেখতে পাইছি, তো ইংলিশ বন্ডটা একটু তুমি দেখাও। আচ্ছা এই যে এইখানে আমাদের ইংলিশ বন্ড আর কি, এটা ইংলিশ বন্ডের ক্ষেত্রে একটু যদি আপনারা তো দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এক কোর্সে হেডার আর এক কোর্সে স্ট্রেচার, এটা হচ্ছে ইংলিশ বন্ড। আর ফ্লেমিশ বন্ড তখন হইতো যখন একই কোর্সে অল্টারনেটিভ ভাবে হেডার এবং স্ট্রেচার থাকে, তখন আর কি সেটা ফ্লেমিশ বন্ড হতো আর কি। আর আমরা জানি আমাদের এই ভবনের যেই পার্টিশন ওয়ালগুলো কিংবা ভবনের যেগুলা বহিঃপ্রান্তের ওয়ালগুলো আছে, এগুলা হচ্ছে ফ্রেম স্ট্রাকচারাল বিল্ডিং এর ক্ষেত্রে এগুলা হচ্ছে নন লোড বেয়ারিং ওয়াল, মানে এগুলা ওয়াল কোনো লোড বহন করে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কাঁচ দিলেও সমস্যা নেই বা ফাঁকা রাখলেও সমস্যা নেই। অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারাল বিল্ডিং এর ক্ষেত্রে বিম কলাম এগুলাই লোড বহন করে, আর নিচে ফাউন্ডেশনটা লোড বহন করে, রেড বিম এই জিনিসগুলা। তো আশা করি সবাই বুঝতে পারছো যারা ভিডিও করতে। আচ্ছা লোড ট্রান্সমিশন, এটা খুব ভালো প্রশ্ন ছিল। লোড ট্রান্সমিশনটা আমরা যে স্ল্যাবের উপর দাঁড়ায় আছি, এই স্ল্যাব থেকে লোডটা কোথায় যায়? বিমে যায়। স্ল্যাব থেকে লোডটা বিমে যায়, বিম থেকে কলামে যায়, কলাম থেকে মনে করো একদম ফাউন্ডেশনে গিয়ে মাটির ভার বহন ক্ষমতা সম্পন্ন স্তরে আর কি ট্রান্সমিট হয়। এটাই হচ্ছে হ্যাঁ ফাউন্ডেশন থেকে হ্যাঁ একদম ভার বহন ক্ষমতা সম্পন্ন স্তরে আর কি চলে যাবে এই আর কি। তো ধন্যবাদ সবাইকে। আজকে আসলে আমাদের মূল আলোচনার বিষয় ছিল ইটের গাঁথুনি এবং প্লাস্টারিং এর হালকা কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।